আমি ইসমাইল আপনাদের সাথে আমি আজকে দেখাবো কিভাবে জীবন যুদ্ধ করে রাস্তায় বেঁচে থাকতে হয়। আজকে যে ফালতু কাজগুলি আমি করছি তার মধ্যে ছাগলের চর্বি দিয়ে ভাত খাইছি, ট্রাকের নিচে বসে বসে শুকনা শশা চাবায় চাবায় খাইছি, তারপর ভ্যান গাড়ি চালানো শিখতে যায়, ভ্যান গাড়ির চেন ছিঁড়ে ফেলছি, হুদ্দাই ট্রাকের রশি ধরা ভাই টানাটানি করে এরকম টানছি, রশি ছিঁড়া ফেলাইছি। আর নষ্ট ফ্যান ঠিক করতে যায় সেটা কিন্তু আরও পুনরায় নষ্ট করে ফেলছি। আর পাগলা কুত্তা দৌড়ানি খাওয়ার পর সেই কুত্তাকে দৌড়ানি মারছি, দৌড়ানি মারার পরে গরমের তীব্রতায় টিকতে না পেরে কিন্তু আমি ময়লা পানিতে গোসল করছি। আজকে আমরা যাবো 14 গ্রাম। টাকা দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন, দোয়া করবেন। আজকে আমরা আছি ঢাকার নষ্ট মার্কা একটা জায়গায়, ঢাকা নন্দীপাড়া নওয়াজবাগ। এখান থেকে যাবো 14 গ্রাম। একদল লোক হুদ্দাই মোটরসাইকেলের শোরুম খুলবে, সেই শোরুমের মালপত্র নিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি। আকাশে কিন্তু রৌদ্রের তীব্রতা প্রচুর পরিমাণ। এই গরমের ভিতরে কীভাবে আজকে আমরা যাবো সেটাই আমরা ভাবতেছি। যাই হোক, অনেক স্যাঁচরা ড্রাইভারদের সাথে প্রতিযোগিতা করে আমাদের আজকে যেতে হবে। বন্ধুরা, এই গরমের কারণে, এই রোদের কারণে কিন্তু বাইরে যতটা ন্যাচারাল বাতাস শরীরে লাগে গাড়ির মধ্যে এত একটা লাগে না। তার কারণ গাড়ির মধ্যে আছে গ্লাস, তারপরে গরমের তীব্রতা, ইঞ্জিনের গরম, তার মধ্যে গাড়িতে বসে থাকা খুবই রাফ ব্যাপার। তার ভিতরে আমাদের ফ্যানটা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে পারলে আমাদের অনেক কষ্ট হবে গাড়িতে। সেজন্য এখন আমরা এটা ঠিক করে নেব। ফ্যানটার সমস্যা এই যে এখানে ভেঙে গেছে, এটা ঠিক করে নিতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হয় সবসময়, রাস্তায় ছোটোখাটো সমস্যা বড় সড়ো দুর্ঘটনার কারণ। সেজন্য আমি এই ছোটোখাটো কেরামতি শিখে রাখছি কিছু হাতুড় ভাঙ্গা, স্ক্রু ড্রাইভার ভাঙ্গা মিস্ত্রিদের থেকে, যেটা এখন আমার কাজে লাগলো ভাই। এগুলিতে সুপার গ্লুপ দিয়ে থাকে না, এগুলোর সাথে বালু দিলে এটা একটু পোক্ত হয়, কিন্তু আমরা বালু না, আমরা কাঠের গুঁড়ো আনছি, কাঠের গুঁড়ো দেবো যাতে এটার পরবর্তীতে সমস্যা না হয়। আমি দেখছি মিস্ত্রিদের মধ্যে মতভেদ, কেউ দেয় বালু, কেউ দেয় রাবারের গুঁড়া, কেউ দেয় কাগজ, কিন্তু আমি দিলাম কাঠের গুঁড়া যাতে এই জিনিসটা শক্তভাবে পোক্ত হয়। আমি কেউকে কপি করছি না ভাই। আশা করা যায় এটা আর ভাঙবে না কখনো। এটা যে পরিমাণ পোক্ত হয়েছে এটা আমরা অনায়াসে অনেক দিন নিয়ে যেতে পারবো। একটা ফ্যান নতুন কিনতে গেলে কিন্তু প্রায় 700 থেকে 800 টাকা। এই টাকাটা আমাদের পুরো সেভ হয়ে গেল। সুপার গ্লুপটা যদি আমি এইভাবে রাখি তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই মুখটাতে দেখা যায় যে এই সুপার গ্লুপটা জমার পরে সুপার গ্লুপটা নষ্ট হয়ে যায়, জমে যায়। সেজন্য আমরা একটা পিন ঢুকায় রাখি এটার মধ্যে, যাতে এটা আমরা আবার 8-10 দিন পরে অনেক লম্বা সময় ব্যবহার করতে পারি। আপনারা কিন্তু দেখলেন ভাই, সবাই খুব সহজে ফ্যানটা খুলে আমি ফিটিং করে ফেললাম সুপার গ্লুপ দিয়ে। দেখে যতটা অনুমান করা যায় ভাই, আমি কিন্তু ভালো একটা মিস্ত্রি, এটা সবাই মনে রাখবেন। চলার সময় যদি এরকম অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। একটু লক্ষ্য করে দেখেন, সামনে উঁচা পিছনে নিচা, একটু বেশি লম্বা হয়ে গেছে গাড়ির তুলনায়, সেগুলো পড়ার সম্ভাবনা থাকে। যদি স্পিডে গাড়ি চলে তাহলে দেখা যায় পিছনে যাওয়ার পরে অনেক দুর্ঘটনা হতে পারে। সেজন্য এগুলো একটু টেকনিকের সাথে বান দিতে হবে। বানগুলো টেকনিকের সাথে আমি দিয়ে নিই। আমি কিন্তু বানগুলো শিখছি ভাই অনেক কষ্ট করে। এই বানগুলো শেখার জন্য কিন্তু আমি অনেক ড্রাইভারকে লটকন খাওয়াইছি, অনেক ড্রাইভারকে আমরা খাওয়াইছি, ভাত খাওয়াইছি, খিচুড়ি খাওয়াইছি ভাই। অবশেষে ওনারা বানগুলো আমাকে শিখাইছে। এখন দেখেন বানগুলি আমি কিভাবে দেই। এই গাড়িটা কিন্তু ভাই আমি অদৃশ্য করে নিয়ে যাব না, গাড়িটা চালা নিয়ে যেতে হবে। আর রাস্তাঘাটে যে ভাঙ্গাচূড়া, আপনারা জানেন বাংলাদেশের রাস্তা ফালতু মার্কা রাস্তা, সেজন্য বান ঠিকমতো দিতে হবে যাতে রাস্তায় আমাদের আর এই বানের জন্য সময় নষ্ট না করতে হয়। যেমন কুকুর তেমন মুগুর, যেমন রাস্তা ভাঙ্গা তেমন বানও দিছি, দেখি যে রাস্তায় বান লুজ হয় কিনা। আশা করা যায় রাস্তায় বান লুজ হবে না। আমি যদি কোনো কোম্পানিতে ভাই বান দেওয়ার চাকরি নেই তাহলে আমাকে অনায়াসে ওনারা 60-70 হাজার টাকা বেতন দেবে শুধু আমার এই বানের টেকনিকের জন্য। বানগুলো যত ঝামেলা মনে হইতেছে তত ঝামেলা না, খোলার সময় অনেক সহজে খোলা যায়। যে দেখেন পিছনে স্কুল ব্যাগ দিয়ে দিছি, কার যেন স্কুল ব্যাগ ফালানো পাইছি সেটা দিয়ে দিছি যাতে মালগুলো না পড়ে। আর এই বানগুলি কিন্তু ভাই একলা দেওয়া যায় না, আমার সহকারীর অনেক অবদান আছে এই বানের পিছনে। আমার সহকারীর নাম মোহাম্মদ টিপু চৌধুরী। এখন হয়তো আপনাদের অনেকের মন থেকে আগ্রহ হইতেছে আমার সহকারীকে দেখবেন। ওই যে দেখেন আমার সহকারী গাড়ি নিয়ে যাচ্ছে। খালি চোখে ওকে যতটা সরল সোজা ভাবছেন ততটা সরল সোজা কিন্তু ও না। ও অনেক শয়তানের পিছনে দিয়ে যাওয়া আসা করছে, তারপরে ও অনেক কিছুই করছে জীবনে, যা এই ভিডিওতে আমি বলতেছি না, সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে সময় হলে বলবো। বন্ধুরা, আমরা অবশেষে রওনা হলাম। আমরা এখন ঢাকাতে আছি আর আমাদের গন্তব্য কুমিল্লা 14 গ্রাম। দেখা যাক যেতে যেতে কি হয়। এই অটোটা ছাদে হইলো গ্যান্ডারে, আর ভিতরে সবজি মনে হয় ভ্যান গাড়ি আলাদা থেকে ভাড়া বেশি চাইছে। ঢাকা মানে টাকা, আর টাকা মানে জ্যাম। বাসে যাত্রী উঠাইতে যায়, বাসের ড্রাইভার বাজাইল আকাম।
এখন আমরা চিটাং রোড, এই রোদের গরমের মধ্যে জ্যামের সাথে কোস্তাকুস্তি খেলতেছি। কোস্তাকুস্তি খেলায় কে জিতলো কে হারলো সেটা জানি না, কিন্তু এটা জানি এখন আমরা আছি কাশপুর, এখান থেকে বামে সিলেট রোড, আমরা চলে যাব সোজা মদনপুর বাস স্ট্যান্ড। এখান থেকে বামে গেলে গাউসিয়া হয়ে 300 ফিট হয়ে বাড্ডা, ডানে গেলে নারায়ণগঞ্জ বন্দর। কিন্তু এটা না মদনপুর যে কেন রাখলো ভাই সেটাই বুঝতে পারতেছি না, কিন্তু এতটুকু বুঝতে পারতেছি এখন আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা আমরা চলে আসলাম মেঘনা টোল প্লাজায়। এখানে যে গরম, এই গরম মেরে রোদের থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, আমরা আশ্রয় নিলাম ট্র্যাকের নিচে। এই গরমের মধ্যে শশা খেলে নাকি প্রচুর পরিমাণ উপকার হয়, সেজন্য আমরা শশা নিয়ে আসলাম। এখন শশা খাবো বসে বসে। শশা খেয়ে শরীরটা একটু ক্লান্তি মনোভাব যখন চলে যাবে তখন কিন্তু আমরা আবার রওনা হবো 14 গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। গরমের তাপে যেন শশার ভিতরের রস শুকায়। একদিকে আমি শশা খাচ্ছি, অন্যদিকে ঘুণ আমার টায়ার খেয়ে ফেলছে, তাই এই ঘুণের পোকাগুলি ফেলে দিতে হবে টায়ার থেকে, না হলে ওরা টায়ারগুলি খেয়ে ফেলবে। যেহেতু আমরা যে গাড়িটার নিচে আশ্রয় নিচ্ছি এই গাড়ির হয়তো চাক্কাটা গরম হয়ে গেছে, গাড়িটা প্রচুর পরিমাণ লোড, এই কারণে উনি দাঁড়ায় চাক্কা ঠান্ডা করতেছে। ওই যে আমার হেল্পার ওখানে প্রাকৃতিক ডাকে সারা দিতে গেছিলো, এই যে আমাদের গাড়ি। একটা কথা সবার জানা উচিত, আমরা কিন্তু রাস্তাঘাটে চলার সময় প্রাকৃতিক কাজকর্ম করতে অনেক সমস্যার সম্মুখীন হই। আমার শশা কিন্তু খাওয়া শেষ, এখন আমরা রওনা করতে পারি। ব্রিজের নিচে পানির মধ্যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনো তেলাপোকা সারপোকা না ভাই, এগুলো বড় বড় শিপ, এগুলো পানি দিয়ে চলে। মেঘনা ব্রিজ পার হয়ে এখন আমরা দাউদকান্দি ব্রিজের উপরে। আর একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, এখন যেহেতু দেশ স্বাধীন, সব ড্রাইভার স্বাধীনতার মনোভাব নিয়ে গাড়ি চালাইতেছে, কোনো ট্রাফিক আইন ওনারা ঠিকমতো মানতেছে না, ডান থেকে চাপ দিতেছে, বাম থেকে চাপ দিতেছে। ছোটোখাটো দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না, আর রাস্তায় ছোটোখাটো সমস্যা মানেই বড় সড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এখন যেটা দেখলাম এটা দেখার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না। ছোট একটা গাড়িতে কতগুলি গরু উঠাইছে, মানুষ আসলে ভাই অনেক সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। শুধু গরু দেখা কিছু বলতেছে না, কিন্তু মানুষকে দেখছি বাসে উঠলে দুইজনের সিট একলা দখল করে রাখে। এখন মানুষের জায়গায় একটু গরুকে কল্পনা করি, আর গরুর জায়গায় একটু মানুষকে কল্পনা করি। মনে করতে করতে আমরা চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখান থেকে বামে গেলে কোম্পানিগঞ্জ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, আর ডানে গেলে লাকসাম হয়ে নোয়াখালী। আর ভাই দেখেন, যেখানে রোদ্রের তীব্রতা সহ্য করতে পারছি না সেখানে কিন্তু এখন তুফান। অনেক সময় হলো আমরা জার্নি করতেছি, এখন আমাদের কিছু খেয়ে নেওয়া দরকার, নইলে আমাদের শরীর অসুস্থ হতে পারে। একটা হোটেল পাইছি, এটাতে যা খেয়ে নেই। বন্ধুরা একটা কথা কিন্তু স্মরণে রাখতেই হবে, হাইওয়ে বড় বড় হোটেলে ঢুকা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। তাই আমরা একটা অস্বস্তিকর হোটেলে ঢুকছি। ডালের ভিতর মনে তেলাপোকা ছিল, টেস্টটা তত একটা ভালো ছিল না। 3 দিন আগের হয়তো ছাগলের বট ছিল, সেগুলো দিয়ে খাইলাম। যাই হোক, এই বেলা চলে গেল। আমরা এখন আছি কুমিল্লা আলেখাচর এলাকায়। এখানে কিন্তু রৌদ্রের তীব্রতা প্রচুর পরিমাণ, আর এই রৌদ্র থেকে বাঁচতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু পানির সন্ধান করতে হবে। এখন কিন্তু আমাদের 2 চোখ শুধু পানির সন্ধানে, গোসল করতে হবে আমাদের, নইলে কিন্তু আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখানে যেখানেই দেখি শুধু ময়লা পানি, ভালো পানি পাই নেই। অবশেষে আমরা একটা পচা ডোবায় নামলাম, এখান থেকে গোসল করতে হবে। গোসল ছাড়া কোনো উপায় নেই, যেহেতু আমরা সাঁতার জানি না, সেজন্য একটা টিউবে হাওয়া দিয়ে নিছি, যাতে টিউব ধরে মাঝখানে যায় ভালো পানি পাই। অবশেষে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এখানে দেখছি অনেকগুলি লোক কী যেন করতেছে, চাচা মেয়ে শুধুই ফালাফালি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আরেকটা লোক দেখতেছে এখানে লোহা হাতাহাতি করতেছে, আরেক লোক গাড়ি নিয়ে আসতেছে। কি জায়গায় যে আইসা পৌঁছাইলাম ভাই, সেটা বলাটা খুবই দুষ্কর। এখানে মনে হয় সব পাগলের আড্ডা। যাই হোক, এখান থেকে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। আমরা গাড়িটা প্লেস মতো নেই, যেই জায়গাতে আমাদের মালগুলো নামানো হবে, নিয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। সবশেষে একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই। যদি ভিডিওটা ভালো লাগে, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে, যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।